দেখা যাচ্ছে সবার? জি স্যার, স্টার্ট করেন স্যার ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Acute deep vein thrombosis. This is the picture of acute deep vein thrombosis, and this picture shows there is huge swelling of the left lower limb involving the thigh, leg, as well as the foot also. So, venous thromboembolism. There is a term. This is venous thromboembolism. It consists of deep vein thrombosis and pulmonary embolism. These two diagnoses combinedly we know as venous thromboembolism. So venous thromboembolism is equal to deep vein thrombosis plus pulmonary embolism. And this is the incidence. Incidence যে সবসময় আমাদের এটা মুখস্থ রাখতে হবে তা না। এই ইনসিডেন্স এটা এই ডিজিজের এটা ডেপথটা বোঝার জন্য যে পার 1 লাখ পপুলেশনে যে 117 ডিবিটি সাফার করে এবং 66 সাফার করে এটা। তো প্র্যাকটিক্যালি কি আমরা এত পেশেন্ট দেখি না, তার মানে হলো মোস্ট অফ দ্য পেশেন্ট রিমেইনস অ্যাসিম্পটোমেটিক। যারা সিম্পটোমেটিক আমরা তাদেরকে ডিটেক্ট করি, কিন্তু হসপিটালাইজড পেশেন্টের মধ্যে এইটা টেন্ডেন্সি অনেক বেশি। পার্টিকুলারলি পালমোনারি এম্বোলিজম হয় 1%, এবং এর মধ্যে একটা ডেথ পার্সেন্টেজ আছে খুব হাই। ডেথ পালমোনারি এম্বোলিজম থেকে ডেথ পার্সেন্ট 36%। সো দেয়ার ইজ এ হাই মর্টালিটি ইন দিস পালমোনারি এম্বোলিজম গ্রুপ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই ডিজিজটাকে কখনো হালকা করে দেখার বিষয় না, এবং এই ডিজিজ আছে প্রিভেনশন এবং আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। আমরা সাবসিকুয়েন্ট চ্যাপ্টার গুলোতে আমরা স্লাইড গুলোতে এটাই দেখব। We know all this varicose stripe, stenosis, endothelial injury, hypercoagulability. This stripe causes deep vein thrombosis. এখন যে করোনার জন্য যে অ্যান্টিকোগুলেন্ট নেওয়া হচ্ছে সেখানেও কিন্তু এই একই ফ্যাক্টর গুলো রিলেটেড। কেন? ইটসেলফ করোনা ইনফেকশন থেকে বলা হচ্ছে যে এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে এবং ব্লাড হাইপারকোয়াগুলেবল হচ্ছে। আর পেশেন্ট যখন সাফার করে তখন সে শুয়ে থাকে, স্ট্যাসিস। তিনটা ফ্যাক্টর মিলেই কিন্তু করোনার জন্য এখন কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট একটা বিরাট কিন্তু রোল প্লে করছে করোনা পেশেন্টের জন্য, এবং সেখানেও কিন্তু এই থ্রি ট্রাই। দিস ইজ রুডolf ভার্কো, জার্মান ফিজিশিয়ান, যিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। এই যে তিনটা কারণ উনি উল্লেখ করছিলেন। রিস্ক ফ্যাক্টর এর মধ্যে আছে যে পেশেন্ট রিলেটেড আর আছে ডিজিজ রিলেটেড। আমরা রিস্ক ফ্যাক্টর গুলো এক এক করে দেখবো, এবং ওই প্রত্যেকটা দেখার সময় কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা পেশেন্ট রিলেটেড কোনটা ডিজিজ রিলেটেড। দিস ইজ এইজ ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। তার মানে এটা কিন্তু পেশেন্ট রিলেটেড। কিন্তু ইমমোবিলাইজেশন, তাকে কিন্তু রাখাই হয়েছে যে কারণেই হোক না কেন, more than 3 days immobilization is a risk factor for development of deep vein thrombosis. Previous venous thromboembolism, that is the disease factor, যে আগে থেকে তার ডিজিজটা আছে। আমার কথা শোনা যাচ্ছে তো? যারা হোস্ট তারা শুনতে পাচ্ছে তো? জি স্যার সবাই শুনছেন। This is May Tharner syndrome. এটা কিন্তু একটা শর্ট নোট। May Tharner syndrome দুইজনের নামে এটা আসছে। ছবির থেকে একটু বোঝার আছে এখানে। This is aorta and this is bifurcation. Right common iliac artery, left common iliac artery. আমি যে কার্সার ঘোরাচ্ছি এটা কি দেখা যায় কার্সার ছবিতে? সাবা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ইনফেরিয়র ভেনা কাভা, রাইট কমন ইলিয়াক ভেন, লেফট কমন ইলিয়াক ভেন। অ্যানাটমিক্যালি রাইট কমন ইলিয়াক আর্টারি লাইজ anterior to the left common iliac vein. এটাই কিন্তু মে থার্নার সিনড্রোমের কিন্তু প্রিন্সিপল। কেন? হাই প্রেসার জোন anteriorly, posteriorly low pressure zone. ফলে always there a pulsation in the right common iliac artery and it causes narrowing or compression. নিচে একটা কিন্তু এক্সিয়াল কাট দেওয়া আছে। রাইট কমন ইলিয়াক আর্টারি ভার্টিব্রা কিভাবে লেফট কমন ইলিয়াক ভেনকে কিন্তু কম্প্রেস করে রাখছে, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট ফিগার যেটা, সেটা মোস্ট কমন কজ 75% ক্ষেত্রে কজ হচ্ছে রাইট কমন ইলিয়াক আর্টারি ওভারলাইজ লেফট কমন ইলিয়াক ভেন। যে কারণের জন্য ভেনাস যত প্যাথোলজি বা পায়ে বেশি, ভ্যারিকোজ ভেন বা পায়ে বেশি, ডিপ ভেন থ্রম্বোসিস বা পায়ে বেশি, ভ্যারিকোসিল বা দিকে বেশি। ভ্যারিকোসিল বা দিকে বেশি কেন বলতে পারবে? ভ্যারিকোসিলটা বা দিকে বেশি কেন? স্যার লেফট টেস্টিকুলার ভেন ওইটা লেফট ইনফেরিয়র
ইয়া ভেনা আবার ওখানে ইয়াকে আছে রেন করে স্যার। না না, রাইট টেস্টিকুলার ভেইন ড্রেনস ইনটু দ্য আইবিসি, লেফট টেস্টিকুলার ভেইন ওপেনস ইনটু দ্য লেফট রেনাল ভেন। তাহলে কি হলো, এ অনেকটা রাস্তা বাইপাস করে তারপরে আইবিসির সঙ্গে কানেক্টেড। রাইট সাইড সরাসরি কানেক্টেড উইথ দ্য আইবিসি, লেফট সাইড কানেক্টেড উইথ দ্য রেনাল ভেন। সো এখানে ভেনাস হাইপারটেনশন বেশি লেফট টেস্টিকুলার ভেনে, যে কারণের জন্য ভ্যারিকোসেল লেফট সাইড বেশি। ডিপ ভেন থ্রম্বোসিস কোন পায়ে বেশি? বা পায়ে বেশি। এবং বা পায়ে বেশির কারণ আমরা কিন্তু এই কম্প্রেশন ওয়ান অফ দ্য কজ দিস। কিন্তু সেকেন্ড যে পিকচারটা, সেখানে দেখা যাচ্ছে যে রাইট কমন আইলিয়াক আর্টারি ওভারলাইজ রাইট কমন আইলিয়াক ভেন, ফলে ডান দিকে যে হতে পারে না তা কিন্তু না, ডান দিকেও কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস প্রথমবারই হতে পারে। তাহলে ডিবিটি হওয়ার জন্য ফার্স্ট টাইমে এবং কমন পা কোনটা, কমন লেগ লোয়ার লিম্ব কোনটা, দ্য লেফট সাইড। এবং দিস ইজ মেথার্না সিনড্রোম। তাহলে মেথার্না সিনড্রোম যদি শর্ট নোট হয়, তাহলে অ্যানাটমিটাকে এক্সপ্লেন করতে হবে। এই অ্যানাটমি এক্সপ্লেন থেকে পেশেন্টের প্রেজেন্টেশন কি হতে পারে। আমাদের দেশে কিন্তু আমরা এই স্টেজে পেশেন্টকে ধরতে পারি না। অনেক পেশেন্ট বলে, স্যার হাঁটলে আমার পাটা ফুলে যায়, পা ব্যথা লাগে, অস্বস্তি লাগে, ঝিঝি করে, এই যে ডিসকমফোর্ট ফিল করি। আমরা ডুপ্লেস করে দেখি কি রে, কোথাও কোনো থ্রম্বাসটাস কোনো কিছুই তো নেই। এই আর্লি ডিটেকশনের এই জায়গাতে আমরা ইদানিং কিছু কিছু কেস কিন্তু ডিটেক্ট করতে পারছি। হি অর শি হ্যাজ গট, কেন পেশেন্ট এই স্টেজে ঘোরাফেরা বিভিন্ন জনের কাছে যাচ্ছে, তো বিভিন্ন জনের কাছে গেলে যে যার মধ্যে এই কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছে, এই স্টেজে ডিটেকশন হচ্ছে না। কখন হচ্ছে? যখন তার ডিবিটি ডেভেলপ করছে তখন কিন্তু ডিটেকশনটা হচ্ছে। অর্থাৎ ডিবিটির কিন্তু আমরা এইটা একটা আন্ডারলাইং কজ, আমরা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর করছি, কিন্তু এটাও কিন্তু একটা আন্ডারলাইং কজ যেটা হইতে পারে। ফলে আন্ডারলাইং কজ যদি এটা হয় আর এই জায়গায় যদি আমরা ট্রিটমেন্ট না করি, তাহলে এই ডিবিটিটা রিকার করতে পারে। এইটা কি ক্যাথেটার বলতে পারবা? কিসের জন্য এটা দেওয়া হয়েছে? এটা কি ক্যাথেটার? এটা স্যার ডায়ালিসিসের জন্য স্যার, পার্মা ক্যাথেটার, পার্মানেন্ট ডায়ালিসিস ক্যাথেটার। তাহলে পার্মানেন্ট ডায়ালিসিস ক্যাথেটার এটা একটা সাবকিউটেনিয়াস টানেল হয়ে আসছে। আলটিমেটলি কিন্তু এটা জুগুলার ভেইন দিয়ে এটা হার্টের সাথে আমাদের সুপিরিয়র ভেনা কেভা উইথ রাইট এটিএম এর সাথে কানেক্টেড। তাহলে একটা ফরেন বডি যদি লং টাইম একটা ভেইনের মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই তিন প্রিন্সিপালের আলোকে দেয়ার ইজ চান্স অফ ফরমেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস। ফলে আমরা জুগুলার ভেনে অর্থাৎ ডায়ালিসিস পেশেন্টদের, রেনাল ফেলিওর পেশেন্টদের বিভিন্ন জায়গাতে আমরা ডিবিটি পাই, বিশেষ করে ডায়ালিসিস ক্যাথেটার রিলেটেড, তার মধ্যে জুগুলার ভেনে, ফিমোরাল ভেনে, এই কারণের জন্য আমরা পাই। এবং আমরা এই জন্যই মানা করি যে সাবক্লেভেন ভেনে ইয়ে দিবেন না, পার্মানেন্ট ক্যাথেটার হোক, টেম্পোরারি ডায়ালিসিস ক্যাথেটার হোক, দিবেন না। কেন? সাবক্লেভেন ভেন যদি ব্লক হয়ে যায়, তাহলে ওই হাতে আর কোনো ফিস্টুলা করা যাবে না, এই কারণে আমরা ডিসকারেজ করি। ট্রাভেলিং, লং টাইম ট্রাভেলিং কোন ক্লাসে বেশি হবে, বিজনেস ক্লাসে না ইকোনমি ক্লাসে? ডিবিটি হওয়ার চান্স কোন ক্লাসে বেশি? ইকোনমি ক্লাস স্যার। ইকোনমি, এই জন্য এটার নাম হচ্ছে ইকোনমি ক্লাস সিনড্রোম। এবং আমরা পেয়েছি যে এয়ারপোর্ট থেকে সরাসরি পেশেন্ট চেম্বারে আসছে যে স্যার এটা বিমানে বসাছিলাম, কেন? অনেকে উঠে না, একবারে উঠে তো একবারে ওই ডেস্টিনেশনে যে সে ইয়ে করে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা একটা না জার্নি করে, যখন নামলো এর মধ্যে পাটা কিন্তু খুলে গেল, খুলে যেয়ে তারপরে এই ডিপ ভেন থ্রম্বোসিস এটাতে। এই জন্য যে কোনো জার্নিতে, বাসে এটা হবে না, বাস তো লাফাতে থাকে, এটা ট্রেনেও কম বেশি লাফালাফি করে। তবে নিয়ম হচ্ছে লং জার্নি হলে কেউ জানি একদম লং টাইম স্ট্যাগন্যান্ট হয়ে না থাকে, বসবে, হাঁটবে, শুবে ইত্যাদি জিনিসের মুভমেন্টের উপরে থাকে, এটা থেকে মানতে হবে আর কি। ইকোনমিক ক্লাস সিনড্রোম বলে একটা কথা আছে, সেটা এই যে কোনো ইকোনমিক ক্লাসের মধ্যে যদি মোবিলিটি হয় তাহলে এটা হতে পারে। ম্যালিগন্যান্ট ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ যে কোনো ম্যালিগন্যান্সি, এবং যে কোনো ম্যালিগন্যান্সিতে যে ডিবিটি হয় এটা সিরিয়াস হয়, সিভিয়ার হয়। ম্যালিগন্যান্ট ডিজিজে ব্লাড হাইপার কোগুলেবল হয়, এবং সেখানে যে ডিবিটি সিরিয়াস হয় সেটা আমাদের সামনে দেখাচ্ছে। সার্জারি, সার্জারিতে কিন্তু একটা ইমোবিলিটি আছে, পার্টিকুলারলি প্রলং সার্জারি। আমাদের ভাস্কুলার সার্জারিতে আমাদের একটা এক্সপিরিয়েন্স, আমরা লম্বা সার্জারি করলেও ডিবিটি ইউজুয়ালি হয় না। ভাস্কুলার কেসে কি আমরা এরকম দেখি যে আমাদের কেসগুলোতে ডিবিটি হয়? কে বলতে পারবে এটার কারণটা? আমরা তো অপারেশন করি, তা আমাদের কেসে কি ডিবিটি হয় না? লম্বা সার্জারি তো মাঝে মাঝে করতে হয়। আমরা তো স্যার লম্বা সার্জারিতে হেপারিন দিই। এই যে আমরা কিন্তু হেপারিন দেই, যে কারণের জন্য হয় না। কিন্তু অন্যরা তো অনেক সময় এটা ইগনোর করে বা দিতে ভয় পায় বা দেয় না। আমরা তো এই হেপারিনের মধ্যেই অন্যরা, এবং হেপারিনটা মানে কি, এটা যখন আমরা ক্লাম্প দিই তার আগে হাই ডোজে আমরা কিন্তু হেপারিন দিই, যেটা অন্যরা চিন্তাই করতে পারবে না।
কেন? আমরা সব কন্ট্রোল করে চোখের সামনে দেখে শুনে নিয়ে ইত্যাদি ওই জায়গাতে, যেটা অন্যরা না এটা হেপারিন ইত্যাদি ইত্যাদি। ফলে এই জায়গাতে প্রলং সার্জারি হলে পরে সেখানে এটা আমরা সামনে আসছে একটু ট্রমা। একই কথা ইমোবিলিটি। প্রেগনেন্সি কম্প্রেশন ওভার দা এই সে pelvic vein, that is the iliac vein. থ্রম্বোফিলিয়া, এইটা কিন্তু আমাদের একটু মনে রাখার এই জায়গাটা। থ্রম্বোফিলিয়াতে আমরা যেটা ডিটেকশন যদি করতে না পারি, ডিবিটির একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্রভোক ডিবিটি, আনপ্রভোক ডিবিটি। খুব ইম্পর্টেন্ট কথা। কুকুরের কামড়েও কিন্তু বলা হয় যে আনপ্রভোকড না আনপ্রভোক। সাবা এটা মনে আছে কেন প্রভোক আনপ্রভোক বলি কুকুরের কামড়ে? কোনটা বেশি খারাপ? কুকুরকে খোঁচা দেওয়ার পরে কুকুর যদি কামড় দেয় ওইটা খারাপ, না কুকুর এমনি এসে কামড় দিয়ে গেল কোনটা খারাপ? দিলে স্যার, হ্যাঁ খোঁচা দিলে না স্যার, এটা মনে নেই। কুকুর যদি আনপ্রভোক, অর্থাৎ কুকুরকে আমি লাঠি দিয়ে তাড়া করি নাই, ওকে খোঁচা দেয় নাই, ও হেঁটে যাচ্ছিল আমি হেঁটে যাচ্ছিলাম, ও দৌড় দিয়ে এসে কামড় দিল, তার মানে কি তার মধ্যে একটা আন্ডারলাইন প্যাথোলজি আছে, তার মধ্যে র্যাবিস আছে, বিষয় এসে কিন্তু আমাকে কামড় দিয়েছে। ঠিক আছে, ধরে নেওয়া এটা। ডিবিটির মধ্যে একটা হলো প্রভোক ডিবিটি আর একটা হচ্ছে আনপ্রভোকড। যেটা প্রভোক মানে ওই যে যেগুলো ফ্যাক্টর ছিল, এইজ, ইমোবিলিটি, ট্রাভেলিং, আমরা যেগুলো ডিসকাস করলাম, ওগুলো একটা প্রভোকেটিং ফ্যাক্টর। আনপ্রভোকড একটা ইয়াং ছেলে, আরে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে হঠাৎ করে পা ফুলে গেল, কি ব্যাপার? অথবা সে ঘুম থেকে সকালে উঠে, ইয়াং ছেলে কোনো কিছু না, খেলাধুলো করে এসে ইত্যাদি, সকালে ঘুম থেকে উঠে দেখে যে পা ফুলে গেছে। সেটার কারণ কিন্তু এইগুলা প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন, দিজ আর অ্যান্টিকোগুলেন্ট। এই অ্যান্টিকোগুলেন্ট যদি জন্মগতভাবে কারো ডেফিসিয়েন্সি থাকে, প্রথম এই দুইটাকে, প্রথম দুইটা বা প্রথম তিনটা, আমরা প্রথম দুইটাকে পার্টিকুলারলি ধরি। প্রথম দুইটা হচ্ছে ভেনে থ্রম্বাসের জন্য মূলত দেয়, ভেনে। আর পরের গুলা মানে অ্যাকোয়ার্ড, এইগুলো সাধারণত আর্টেরিয়াল প্যাথোলজিতে বেশি দেখা যায় এগুলো ডেফিসিয়েন্সি হলে। তাহলে সবগুলাই কিন্তু থ্রম্বোফিলিয়ার জন্য দায়ী। তার মধ্যে ভেইনের জন্য দায়ী হলো প্রোটিন সি, প্রোটিন এস, আর বাদ বাকিগুলো মূলত আর্টারি। কি তার মানে যে ওভারল্যাপ করতে পারে না, একই পেশেন্টে দুইটা থাকতে পারে না, অথবা ভেনাস প্যাথোলজি যা আছে তার যে হোমোসিস্টেমের জন্য হবে না, এমন কোনো কথা নেই। সেই জন্য বলা হয় যে থ্রম্বোফিলিয়া প্রোফাইল করার জন্য। থ্রম্বোফিলিয়া প্রোফাইল মানে এই টোটাল প্রোফাইলটা একজন পেশেন্টকে দিতে হয়। কেন? এটা কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, আমরা অনেক ক্ষেত্রে এটাকে ইগনোর করি। আমরা পেশেন্টকে অ্যান্টিকোগুলেন্ট দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু অ্যান্টিকোগুলেশন যে ডিউরেশন, এই ডিউরেশনের সাথে এইটা রিলেশন আছে। যদি কারো এগুলো ডেফিসিয়েন্সি থাকে তাহলে তাকে অ্যান্টিকোগুলেশন দিতে হবে লাইফ লং। পার্টিকুলারলি প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সির কথা বলছি, লাইফ লং। কিন্তু যদি আমরা অনেক সময় কোনো কারণ বের করতে পারি না, তখনও কিন্তু বলা হয় প্রলং টাইম অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার জন্য। এমন অনেক হয়েছে আমরা কারণ ডিটেক্ট করতে পারি না, অ্যান্টিকোগুলেন্ট বন্ধ করছি, এক পায়ে ডিবিটি ছিল আর এক পায়ে ডিবিটি ছিল, মানে কি তার একটা ফ্যাক্টর তার রয়ে গেছে, যে ফ্যাক্টরটা আমরা সলভ করতে পারি নাই। কিন্তু এটা এমনও না যে ফ্যাক্টরটা আমরা রিপ্লেসমেন্ট করতে পারি, সে বুদ্ধিও আমাদের কাছে নেই। আমাদের কাছে বুদ্ধি কি আছে? অ্যান্টিকোগুলেন্ট লাইফ লং দিতে হবে, যাতে করে এটা ওই পায়ে অথবা অন্য কোনো জায়গাতে এটা রিকার না। দিস ইজ অলসো হরমোন causes hypercoagulability, causes deep thrombosis. দিস ইজ ক্যাপ্রিনি স্কোর। এটা শর্ট নোট হয়, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয়। নট দ্যাট যে স্কোরের প্রত্যেকটা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে তা। এই স্কোরে ঠিক আগে যে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো করছি, এই রিস্ক ফ্যাক্টরের সাথে আরো কিছু ফ্যাক্টর যোগ করে পয়েন্ট করা হয়েছে, 1 2 3 4 5 বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো যখন প্র্যাকটিক্যালি নামলে তখন স্কোরিং করতে হয় যে পেশেন্টের কোন ফ্যাক্টরটা আছে আর পয়েন্ট যোগ বিয়োগ করলে তার কত দাঁড়ায়। উদ্দেশ্য হচ্ছে এটা, এই পয়েন্টগুলো যোগ বিয়োগ করে আমরা বুঝবো তার। আমরা নিচে কিন্তু নিচে এই পয়েন্টের জন্য 0 থেকে 1.2.3 3 থেকে 4 5 or more, এই 5 or more পয়েন্ট যদি হয় তাহলে কিন্তু সে হাইয়েস্ট রিস্ক এবং তাকে ফার্মাকো প্রোফাইলেক্সিস খুব নিডেড। আর অন্য স্টেজ গুলোকে আমরা সামনে আসছি কিভাবে সেগুলো সলভ করতে পারি। তাহলে যদি আমরা বলি 5 পয়েন্ট আসলে কি, হাইয়েস্ট পয়েন্ট যেটা ইলেকটিভ মেজর লোয়ার এক্সট্রিমিটি, তার মানে কি অর্থোপেডিক সার্জারি মূলত এখানে, হিপ সার্জারি, নি সার্জারি, পেলভিস সার্জারি। কেন? এইসব সার্জারি পরে পেশেন্টের ইমোবিলিটির সম্ভাবনাটা সবচেয়ে পার্টিকুলারলি এক্সট্রিমিটিতে বেশি।
তারপর হচ্ছে যে এরপরে আমরা যাই, দিস ইজ animation. How deep vein thrombosis develops in the lower limb. Deep vein thrombosis শুধু যে lower limb এ ডেভেলপ করে তা না, এটা বডির যে কোনো ডিপ ভেনে ডেভেলপ করতে পারে। দিস ইজ দ্য ভেনাস ভালভ। দিস ইজ রাইট। এইখানেই কিন্তু স্ট্যাগনেশন এবং থ্রম্বাস একটা একটা করে এই ভালভের কিন্তু এই যে ভালভ লিফলেটের জাস্ট এই অ্যাসপেক্টে যেখানে মোর স্ট্যাগনেন্ট পার্ট সেখানে কিন্তু থ্রম্বাসটা তৈরি। So according to duration, deep vein thrombosis, acute deep vein thrombosis less than 14 days duration, chronic deep vein thrombosis more than 14 days. According to regional involvement, calf deep vein thrombosis, then it goes proximal DVT up to inguinal ligament, and then iliofemoral deep vein thrombosis. ফলে কোন কোন পেশেন্ট শুধুমাত্র কাপ ডিভিটি নিয়ে প্রেজেন্ট করে, কেউ কেউ আছে কাপ থেকে ইনগুইনাল লিগামেন্ট পর্যন্ত, আর কেউ কেউ আছে একদম আইলিওফিমোরাল পর্যন্ত এক্সটেন্ড করে। দিস ইজ অ্যানাটমিক্যালি এই জোনগুলোতে ডিভিটি এক্সটেনশন হতে পারে। যেটা আগে বলছিলাম যে একটা প্রভোক এবং আনপ্রভোক। প্রভোকড আনপ্রভোকড কথাটা এই জন্য আসছে যে অ্যান্টিকোয়াগুলেশনের ডিউরেশনটা আমাদের কতদিন হবে। নরমালি যদি এটা প্রভোক ডিভিটি হয় 3 থেকে 6 মাস, আনপ্রভোকড হলে লাইফ লং। দিস ইজ প্রেজেন্টেশন, দিস ইজ ইন্সপেকশন। ইন্সপেকশনে এরকম একটা পিকচার আমরা পাবো। দিস ইজ সিম্পটোম্যাটোলজি, পেইন, সোয়েলিং। এইখানে আমরা 3টা টার্মিনোলজি ব্যবহার করছি, ফ্লেগমেশিয়া অ্যালবা ডোলেন, ফ্লেগমেশিয়া সেরুলিয়া ডোলেন, ভেনাস গ্যাংগ্রিন। এটা শর্ট নোটের ইস্যু, কিন্তু একটা সিম্পটম মূলত জিনিস কিন্তু পেইন এন্ড সোয়েলিং। অ্যাডভান্স স্টেজে কিন্তু এই জিনিসগুলো আসে, রাইট? ফ্লেগমেশিয়া মিন্স ইনফ্লামেশন, অ্যালবা মিন্স হোয়াইট, ডোলেন মিন্স পেইন। তার মানে পেইনফুল হোয়াইট ইনফ্লামেশন। এই জন্য এটা আর এক নাম হচ্ছে হোয়াইট লেগ বা মিল্ক লেগ। মেকানিজম হচ্ছে এখানে অক্লুশন অফ মেজর ভেন, অর্থাৎ শুধুমাত্র ডিপ ভেন, সেটা পপিটাল ভেন, সুপারফিশিয়াল ফিমোরাল ভেন, আইলিয়াক ভেন, বাট প্যাটার্ন দ্য ড্রেনেজ কোলাটারাল ভেন্স, ইট লুকস হোয়াইট, যে জন্য এটার নাম হোয়াইট লেগ অথবা ফ্লেগমেশিয়া অ্যালবা ডোলেন। কিন্তু এটা যদি আরেক ধাপ অ্যাডভান্স হয় যে কোলাটারাল ভেনও যদি বন্ধ হয়ে যায়, দিস ইজ দ্য পিকচার। Phlegmasia, cerulia, Dolen. Phlegmasia, that is inflammation. Cerulia means blue. Dolen means pain. So here mechanism is the occlusion of major vein as well as the collateral vein. Looks blue. And underlying cause is malignancy. আমি আগে রিসপেক্ট করার সময় বলছিলাম যে ম্যালিগন্যান্সিতে যে ডিপ ভেন থ্রম্বোসিস হয় সেটা খুব অ্যাগ্রেসিভ হয়। কেন? It blocks the deep vein as well as the venous বা collateral vein. And এই ম্যালিগন্যান্সির ক্ষেত্রে যেটা যখন ডিপ ভেন এবং কোলাটারাল ভেন ব্লক হয় তখন দেখা গেছে একটা হাই কম্পার্টমেন্ট প্রেসার সেখানে তৈরি হয়। এই হাই কম্পার্টমেন্ট প্রেসার থেকে ইসকেমিয়া হয় এবং ইসকেমিয়া থেকে গ্যাংগ্রিন হয়। তার মানে গ্যাংগ্রিন যেমন আর্টিরিয়াল প্যাথোলজিতে গ্যাংগ্রিন হতে পারে, ভেনাস গ্যাংগ্রিন হতে পারে হাই কম্পার্টমেন্ট প্রেসার হয়ে, গ্যাংগ্রিন ভেনাস ডিভিটি থেকেও গ্যাংগ্রিন হতে পারে। সো সাইন টেন্ডারনেস, ইডিমা, হোম্যান্স সাইন। টেন্ডারনেস এডিমা অবভিয়াস, সেলুলাইটিস হলো টেন্ডারনেস আছে, এডিমা আছে। ওই হোমান্স কিন্তু সাইন সেলুলাইটিসের ফলে হোমান্স সাইন্স একটা পরীক্ষার জন্য একটা থিওরিটিক্যাল ইস্যু, মুখে বলতে হয় কিন্তু এটা অনেকেই ডিসকারেজ করে। কেন? ইট ইজ পেইনফুল। কোন পরীক্ষার সময় পেইন দিয়ে পরীক্ষা করা এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। শুধু তাই না, এই পেইন দিয়ে যে আমি এটা ডায়াগনোসিস করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। সেলুলাইটিস হইলে, কাফ হেমাটোমা হলে কিন্তু এটা হবে। ফলে এটা হিস্ট্রিক্যালি হিউম্যান সাইন্সটা আসে থাকার জায়গায় এখন আমরা বলি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটার মধ্যে আমার একটা নাই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কাফ হেমাটোমা, সেলুলাইটিস, এইটা নিয়েই কিন্তু সারা দেশ থেকে যত রোগী, কেউ কি বলতে পারবে যে কাফ হেমাটোমা হলে পরে যদি আমি এটারে হেপারিন দিতে থাকি তাহলে কি হবে? আমি মনে করলাম কাফ হেমাটোমা এবং তাকে যদি আমি ডিপ ভেন থ্রম্বোসিসের ট্রিটমেন্ট দেই তাহলে হেমাটোমা আরো কি হবে? অ্যাগ্রাভেট করবে স্যার। হ্যাঁ, কাফ হেমাটোমা অনেক সময় ডিপ ভেন থ্রম্বোসিস হিসেবে হয়। কেন? কাফ মাসেলে যদি এরকম হেমাটোমা হয় তাহলে ডিপ ভেনকে সে কম্প্রেস করে রাখে। ফলে একজন নবিশ যখন প্রোব ধরবে
সে মনে করবে কি রে পপলিটিয়াল ভেন তো দেখতেই পাচ্ছি না, তার মানে সে মনে করবে যে বোধহয় এটা তার ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে। আসলে তা না, কাফ হেমাটোমা ইটসেলফ কম্প্রেসিং দ্য ডিপ ভেন, এই জায়গাটা বুঝতে হবে। এবং যে একবার কাফ হেমাটোমা ডুপ্লেক্সে ডিটেক্ট করছে যে কাফ মাসেলের মধ্যে এইরকম একটা স্পেস অকুপাইং লিশন দেখা যাচ্ছে এবং যেটা একটা কালো একটা লিশন, হ্যাঁ, তাহলে কিন্তু একবার দেখলে সে আর এটা কিন্তু ভুল হবে না যে আমার কোনটা কাফ হেমাটোমা। এবং আমরা কিন্তু এরকম পাই অবভিয়াস কাফ হেমাটোমা, একজন সনোলজিস্ট ডায়াগনোসিস করছে যে এটা ডিপ ভেন থ্রম্বোসিস, এবং এইটার উপরে ডিটেক্ট করে কিন্তু হেপারিন পাওয়া শুরু হয়েছে এবং হেমাটোমাটা আস্তে আস্তে বড় হচ্ছে। ফলে বি কেয়ারফুল এই জায়গাতে ডায়াগনোসিস কনফার্ম না করে। অ্যানাদার ইজ সেলুলাইটিস। সেলুলাইটিস আর ডিবিটি কিন্তু একদম একই কায়দায় কিন্তু প্রেজেন্ট করতে থাকে, বাট there is a difference. Cellulitis কিন্তু জ্বরের টেন্ডেন্সি থাকবে, পেশেন্ট বলবে যে পেইন, সোয়েলিং, বাট ফিভার যে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে না, কিন্তু ফিভার চিপ সিমটম হিসেবে ডিবিটিতে আসে না, কারো কারো হালকা জ্বর থাকে। এইখানে পেশেন্টের চামড়া রেডনেস, পেইন, টেন্ডারনেস, এইগুলো হচ্ছে ভাইটাল পিকচার সেলুলাইটিস। আর কাফ হেমাটোমা যখন হয় তখন ওই পেশেন্টের থাইয়ে কোনো সোয়েলিং না, যা কিছু সোয়েলিং কাফে, এবং সেখানে হাত দিলে মনে হয় যে একটা লোকালাইজড জায়গাতে। অনেক সময় একটা হিস্ট্রি অফ ট্রমা পাওয়া যায়। কখনো কখনো পেশেন্ট বলে যে স্যার মাসেল পুল ঘুমের মধ্যে গোশতে টান লাগছিল, অথবা চলাফেরা, অথবা কখনো মানে মুভমেন্টের সময় ওখানে মাসেল পুল হয়েছিল, সেখান থেকে হেমাটোমা, সেটা হতে পারে। সো ডিবিটি কেন এত ডেঞ্জারাস? এটার যে একটা অ্যাকুট কমপ্লিকেশন সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। ক্রনিক কমপ্লিকেশন কি? পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম, অথবা আমরা ক্রনিক ডিবিটি যেটা বলছি। আর একটা হচ্ছে ক্রনিক পালমোনারি হাইপারটেনশন। ইনভেস্টিগেশন আমরা একটা করছি ডি ডাইমার ডুপ্লেক্স স্টাডি, আমরা এইটুকুই থাকি। আমরা অনেক সময় ভাস্কুলার সার্জনরা আমরা ডি ডাইমারের দিকে নজরই দেই না। ডি ডাইমারের দিকে কিন্তু ফিজিশিয়ানরা খুব নজর দেয়, কিন্তু মনে রাখতে হবে ডি ডাইমার তো একটা নন স্পেসিফিক টেস্ট। কেন? বডির অনেক কারণে ডি ডাইমার লেভেল বাড়ে। ডি ডাইমার একটা আছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। কোন জায়গাতে যদি ক্লট তৈরি হয়, এটা ব্রেকডাউন হলে এটা বাড়তে থাকে। এবং আজকে যে করোনাতে যে ডি ডাইমার টেস্ট করে, কেন? একই কারণের জন্যই কিন্তু ডি ডাইমার করা হয়। ডি ডাইমার ইজ অ্যালার্ম। এই লেভেলটা যদি বাড়তে থাকে তার মানে বডিতে কোথাও না কোথাও ক্লট তৈরি হচ্ছে, আবার সেটা ব্রেকডাউন হচ্ছে, যে জন্য ডি ডাইমার লেভেলটা, করোনাতে ডি ডাইমার লেভেলটা এটা চেক করে সেই অনুযায়ী মানে একটা গার্ড থাকে, আমি প্রোফাইলেক্সিস, আমি হেপারিন দিব কি দিব না, এটাকে ডিটেক্ট করা হয়। ডুপ্লেক্স স্টাডি, এটা হচ্ছে ডাইরেক্ট টেস্ট। ডুপ্লেক্স স্টাডি দিয়ে আমি একদম ভিজিবল, আমি দেখতে পারবো যে এটাতে তার হয়েছে কিনা, ডিবিটি মানে অবভিয়াসলি আমি এটা বুঝতে পারবো। তাহলে এছাড়া আর কি চেক আপ আছে? সিটি ভেনোগ্রাম, এমআর ভেনোগ্রাম এন্ড ক্যাথেটার ভেনোগ্রাম। এগুলো আমাদের নর্মাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য আমরা যে মেডিকেল থেরাপি দেই তার জন্য এটা নট নিডেড। এগুলো কখন দরকার হয়? যখন ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশন ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস অর পগাডি এম্বোলেক্টমি, যখন কোনো কিছু আমরা করার প্ল্যান করব তখন এই ইনভেস্টিগেশন গুলো দরকার আছে। আদারওয়াইজ তাহলে ডি ডাইমার ডুপ্লেক্স স্টাডি, ডুপ্লেক্স স্টাডি স্পেসিফিক, ডি ডাইমার নন স্পেসিফিক। প্রোগ্রেসিভ ডি ডাইমার একটা সিগনিফাই করে না সামথিং ক্লট বার্ডেন ইটসে বাড়ছে। এখানে একটা ছবি দেওয়া আছে। নরমালি এখানে কিন্তু একটা ভেন কিন্তু ভিজিবল, ভালো ভেন তো ভিজিবল, কিন্তু ফেসিসিটি কিন্তু এখানে নাই। আমরা যে ভেনের যে ফেসিসিটিটা থাকে বেজ লাইনের নিচে ঢেউ খেলতে থাকে ওয়েব, কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম ফ্ল্যাট। এটা সিগনিফাই করে এই ভেনের উপর দিকে কোনো না কোনো একটা জায়গাতে অবস্ট্রাকশন আছে, এটা সিগনিফাই করে। তাহলে ডুপ্লেক্স স্টাডিতে যে কথা বলা হয় ওই ভেনটা হবে নন কম্প্রেসিবল, ওইটা হবে নন ভিজিবল। আমরা যদি পরের ছবিতে যাই, রাইট, এইখানে কিন্তু এই যে একটা ভেন আমরা দেখতে পাচ্ছি, এই ভেনটা দেখা যাচ্ছে অনেকটা ডাইলেটেড হয়ে আছে, এবং এর মধ্যে আমরা মোস্টলি শ্যাডো কিন্তু আমরা দেখছি ব্ল্যাক, মাঝখানে একটু ইকোজেনিক দেখা যাচ্ছে, মোস্টলি ব্ল্যাক, মাঝখানে একটু ইকোজেনিক দেখা যাচ্ছে। যখন একটা থ্রম্বাস অর্গানাইজেশনের দিকে যায় তখন এই ব্ল্যাক শ্যাডোটা টার্নস ইনটু এ ইকোজেনিক শ্যাডো। অর্থাৎ যখন একটা ক্লট সব থাকে ফ্রেশ ক্লট, ইট লুকস ব্ল্যাক। যখন এটা আস্তে আস্তে অর্গানাইজ হতে থাকে তখন এটা সাদা হতে থাকে আর কি, ইকোজেনিসিটি তার বাড়তে থাকে। আমরা বলি যে একটা হাইপো ইকুইক স্ট্রাকচার আর একটা, যেমন এখানে আছে এই ছবিটাতে এই যে লালের পাশে দেখা যাচ্ছে হাইপো ইকুইক, একদম কালো, এইখানে একটু পাশে ইকুইক স্ট্রাকচার দেখা যাচ্ছে। যখন ক্রনিকে টার্ন নেয় তখন আমরা বলি মিক্সড ইকোজেনিক
থ্রম্বাস দেখা যায়, আর এখানে দেখা যায় হাইপোইকুই। এই যে এখানে কিন্তু ফ্লো দেখা যাচ্ছে এই যে, আর এখানে কিন্তু আমরা এই যে থ্রম্বাস বার্ডেনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা আমরা কালার ফ্লো, এখানে আমরা কিন্তু 2D ছবি দেখতে পাচ্ছি যে এখানে এখানে শ্যাডোটা কিন্তু অনেকটা থ্রম্বাসটা অনেকটা অর্গানাইজড হয়ে গেছে। দিস ইজ এমআর ভেনোগ্রাম। এমআর ভেনোগ্রাম, সিটি ভেনোগ্রাম, আর একটা হচ্ছে আমরা যেটা বলছি ক্যাথেটার ভেনোগ্রাম, রাইট? এগুলো সব ইন্টারভেনশন পারপোজে করা। এই ফ্লো চার্টটা ফ্লো চার্টের জন্য, কিন্তু আমাদের জন্য একদম মনে রাখা যে ডিপ ভেন থ্রম্বোসিস পার্টিকুলারলি কোন কেসটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেব আর কোন কেসটা ইন্টারভেনশন করব। একদম সাদা মনে রাখার উপায় হচ্ছে আইলিওফিমোরাল ডিভিটি, একদম হেডিং এ আমরা যেটা লিখছি আইলিওফিমোরাল ডিভিটি যদি হয় তার মানে প্রক্সিমাল ডিভিটি। প্রক্সিমাল ডিভিটি শুধু মেডিসিনে ইউজুয়ালি ভালো হয় না, এটার জন্য রেকমেন্ডেড ট্রিটমেন্ট হচ্ছে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তাহলে আমাদের জন্য পরিষ্কার হয়ে গেল যে কোনটা আমরা মেডিকেল ট্রিটমেন্ট আর কোনটা ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস। এক বাক্যে মনে রাখার জন্য আইলিওফিমোরাল ডিভিটি, এটা ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস দি অপশন, rest of the cases medical treatment. So management of acute deep vein thrombosis, leg elevation, anticoagulation, analgesic. এই সব চিকিৎসা কিন্তু আমরা সারা বাংলাদেশে ফিজিশিয়ান, অর্থোপেডিক সার্জন সবাই কিন্তু এই সব চিকিৎসাটা দেন। এর মধ্যে পরের যেটা দিস ইজ হাইটেক এন্ডোভাস্কুলার থেরাপি, পারকিউটেনিয়াস থ্রোম্বোলাইসিস এন্ড সার্জারি। অ্যানালজেসিকের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেহেতু অ্যান্টিকোয়াগুলেশন এক একজনের চয়েস আছে, অ্যান্টিকোয়াগুলেশনের সাথে এই যেগুলো এনএসএইডি এর সঙ্গে কিন্তু ড্রাগ ইন্টারাকশন আছে। বেটার সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ দেওয়া, সেন্ট্রাল অ্যাক্টিং ড্রাগ দিলে এই ইন্টারাকশনটাকে অ্যাভয়েড করা যায়। জেনারেল মেজার্স ফর প্রোফাইলেক্সিস, অ্যাডিকুয়েট হাইড্রেশন, অ্যাক্টিভ প্যাসিভ মুভমেন্টস অফ লিম্বস, আর্লি অ্যাম্বুলেশন। এটা হচ্ছে যারা ইমোবাইল অবস্থায় আছে, একটা পেশেন্টকে সার্জারি করতে হবে, তার মধ্যে ইমোবিলিটি আছে, তখন এই প্রিন্সিপাল গুলো মানতে হয় যে পেশেন্টকে যত হাইড্রেট করা হবে তত বেশি তার ডিভিটি হওয়ার চান্সটা কমে যাবে। তারপরে সে যদি নিজে হাত পা মুভ করতে না পারে প্যাসিভলি মুভ করাতে হবে, এবং সার্জারির আগে বা পরে যত আর্লি অ্যাম্বুলেশন করা যায় তাহলে ডিভিটিকে, এইটা কিন্তু প্রোফাইলেক্টিভ সাইট অফ ডিপ ভেন থ্রোম্বোসিস। এটাকে আমরা সবসময় কেন বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, রাইট? মেকানিক্যাল প্রোফাইলেক্সিস, গ্রাজুয়েটেড ইলাস্টিক স্টকিং। এখানে কিন্তু প্রেসারটা আমরা নরমালি ডিপ ভেন থ্রোম্বোসিসে যে প্রেসার দেয় সেগুলো কিন্তু 20 মিলিমিটার অ্যাবাভ, আর এখানে কিন্তু লেস দ্যান, মোরাললেস কিন্তু লেস দ্যান, অর্থাৎ এখানে যেটা করা হয়েছে প্রোফাইলেক্সিস পারপাসে যে আমরা স্টকিংটা ব্যবহার করি। এছাড়া নিচে আছে ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন ডিভাইস। এই ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন ডিভাইস কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং এটাকে বলা হয় যখন প্রলং সার্জারি হলে তখন এটা পায়ে দিয়ে এটার মাধ্যমে যদি ইন্টারমিটেন্টলি কম্প্রেস করা যায় তাহলে কাপ ভেনে ডিভিটি বা প্রক্সিমাল ডিভিটি এক্সটেনশন করার সম্ভাবনাটা থাকে না। সো এটা আমরা আগেই বলছি যে ফার্মাকোলজিক্যাল যে প্রোফাইলেক্সিস, রিস্ক স্কোর অ্যাসেসমেন্ট, ক্যাপ্রিনি স্কোরে এই 4টা স্কোর আছে, লো রিস্ক, মডারেট, হাই রিস্ক। এই রিস্কের মধ্যে এই পেশেন্টগুলোকে আমরা যে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে প্রোফাইলেক্টিক হেপারিন। সবচেয়ে মনে রাখার সহজ উপায় হচ্ছে কি ডোজ কি হবে, প্রোফাইলেক্টিক হেপারিন আর থেরাপিউটিক হেপারিন একই কথা। প্রোফাইলেক্টিক অ্যান্টিকোয়াগুলেন্ট, থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেন্ট। সাদা মাথা মনে রাখার উপায় হচ্ছে হাফ ডোজ। এইটা এখানে কিন্তু আমরা সেটাই কিন্তু বলছি, লো মলিকুলার ওয়েট হেপারিন 1 মিলিগ্রাম পার কেজি সাবকিউটেনিয়াস সিঙ্গেল ডোজ, or 0.5 মিলিগ্রাম দিয়ে 12 আওয়ারলি। তার মানে হচ্ছে এই ডোজটা কিন্তু ডিভিটি হলে পরে যে ডোজটা দেওয়া হয় সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ, আর এটা হচ্ছে প্রোফাইলেক্টিক ডোজ, এটা কিন্তু আমরা হাফ দিয়েছি। একইভাবে আনফ্রাকশনেটেড হেপারিন কিন্তু আমরা সাবকিউটেনিয়াসলি এই 12 আওয়ারলি এটা দেওয়া হয়। এইখানে কিন্তু হেপারিনের আনফ্রাকশনেটেড হেপারিন কিন্তু সাবকিউটেনিয়াসলি দেওয়ার কিন্তু বইয়েই রিকমেন্ডেড একটা আছে, কিন্তু সেটা কোথায়, দিস ইজ প্রোফাইলেক্টিক, থেরাপিউটিকে না, কিন্তু প্রোফাইলেক্টিকে। থেরাপিউটিকে গেলে আইভি দিতে হয়। এন্ড ডিউরেশন অফ প্রোফাইলেক্সিস, ক্যাপ্রিনি স্কোরের সাথে এটা রিলেটিভ। যদি স্কোর মোর দ্যান 5 হয় 7 থেকে 10 দিন, আর স্কোর যদি মোর দ্যান 8 হয় 4 উইকস। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, আজকে যে করোনা পেশেন্টদের যাদেরকে সাবা করোনা পেশেন্টদের কতদিন করে দেওয়া হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট? স্যার এটা ডিপেন্ড করে স্যার, ডি ডাইমারের উপর ডিপেন্ড করে স্যার।
ইউজুয়ালি একটা রুল অফ থাম ডিসচার্জের পরে কতদিন দেওয়া হচ্ছে? ছয় সপ্তাহ স্যার। এক মাস অ্যাটলিস্ট এক এক মাস মাস। কি ডোজে? কত মিলিগ্রাম? তার 10 মিলিগ্রাম ওডি 10 মিলিগ্রাম ওডি 18 মিলি। তার মানে খেয়াল করে দেখো যে নরমালি যে থেরাপিউটিক আছে তার অলমোস্ট হাফ ডোজেই কিন্তু এই জিনিসটা মনে রাখার সুবিধার জন্য এটা। এবং উপরে দেখো যে লো মলিকুলার ওয়েট আনফ্রাকশনাল হেপাটোহেপারিন আমি দুটেই কিন্তু হাফ ডোজের কথাই বলছি, মনে রাখার জন্য কিন্তু এটা সহজ। অ্যান্টিকোগুলেন্ট একটা হচ্ছে প্যারেন্টাল, একটা হচ্ছে ওরাল। আমাদের কিন্তু এই আমরা একদম বড় বড় কথাগুলো যেটা মনে রাখলে আমাদের প্র্যাকটিক্যাল এবং পাস পরীক্ষা। প্যারেন্টাল হেপারিন একটা হচ্ছে আনফ্রাকশনেটেড হেপারিন, আর একটা হচ্ছে লো মলিকুলার, আর একটা আছে কিন্তু প্যারেন্টাল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর। এটার একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে, আমরা ওখানে বলবো, কিন্তু মূলত এই দুটো আমাদের মনে রাখা দরকার, আনফ্রাকশনেটেড হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন। সো আনফ্রাকশনেটেড হেপারিন mode of action potentiate antithrombin 3, dose loading dose এটা 500 না, এটা 5000 হবে, এটা মিস্টেক হয়েছে। 5000 ইন্টারন্যাশনাল ইউনিট আইভি অর 80 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি। এটা হচ্ছে লোডিং ডোজ, যে প্রথমেই একদম আইভি এটা দিতে হবে। দেন মেইনটেনেন্স 18 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি পার আওয়ার। ডিউরেশন 5 to 10 days. Monitoring APTT target 2 to 3.5 times. Half life 90 minutes. এই ডোজিংটা মনে রাখা আমরা পরের স্লাইডে গেলে দেখতে পারবো যে এই লোডিং ডোজ এবং মেইনটেনেন্স এটা মনে রাখা। এবং আমাদের যে পিটফল, আমরা এপিটিটি না বেসলাইন করি, না ফলো আপে করি, ফলে একটা পেশেন্টকে যে হেপারিন দিচ্ছি আমরা ব্লাইন্ডলি দিচ্ছি, কিন্তু সে ডেজার্ট যে আমার হেপারিন যে লেভেলটা মেনটেন করা দরকার এটা আমার হচ্ছে কিনা এটা আমরা দেখছি। ফলে কখনো কখনো এটা দেওয়ার জন্য দেওয়া হয়। এই জায়গাটাতে আমাদের, আমরা একটু পরে আসছি, আনফ্রাকশনেটেড হেপারিন। এখানে আমরা একটা ছবি দিয়েছি, সাবা ছবির মধ্যে কিছু কি আসবাব তোমরা কি বুঝতে পারছো? এই যে হেপারিন ইনজেকশন দিলাম 5 ml, আশের মধ্যে কতটুকু? 25,000 ইউনিট। 25,000। তার মানে 1 ml কতটুকু আছে? 5,000। 5000 তাহলে এটা মোড অফ ডেলিভারি আইডিয়ালি কি হওয়া উচিত? সিরিঞ্জ পাম্প। কেন? সিরিঞ্জ পাম্প যদি না হয় এই ধরনের ওষুধ একবারে যে হোমোজেনাস বডিতে যে ডেলিভারি এটা সম্ভব হয় না। এই জন্য আইডিয়ালি সিরিঞ্জ পাম্প দিয়ে দিতে পারলে দি বেস্ট। সিরিঞ্জ পাম্প নাই, তখন আমরা কি করি? এই ল্যাঙ্গুয়েজটা কেন লিখছি কেউ বলতে পারবে এটা এই ল্যাঙ্গুয়েজটা কেন লেখা হয়েছে? ইনফিউজ নরমাল স্যালাইন 500 ml প্লাস ইনজেকশন হেপারিন 4 ml 20,000 international unit IV at a rate of 20 microdrop per minute via microburette। এতগুলো কথা আমি ঠেকায় পড়ে এখানে লিখছি, কি কারণের জন্য লিখছি এটা? স্যার অনেক সময় তো স্যার ওই সিরিঞ্জ পাম্প পাওয়া যায় না, তখন স্যার তখন মাইক্রোবুলেট দিয়া। আচ্ছা, মাইক্রোবুলেট না দিয়ে যদি এমনি 500 নরমাল স্যালাইনের মধ্যে তুমি 20,000, এই যে প্রথম যে কথাটুকু আমি লিখছি 500 নরমাল স্যালাইনের মধ্যে দেখা গেল একজনের ডোজ 24 ঘন্টায় 20,000 পাওনা হয়, তাই না? তাহলে আমি 20,000 দিলাম, দিয়ে এবার 5 ড্রপ পার মিনিট দিলাম, হবে? হবে স্যার, তাহলে তো ওই 24 ঘন্টায় 20,000-ই যাবে, 500 ml যাবে। কিন্তু তুমি দেখবা 12 ঘন্টা যাওয়ার পরে দেখবে 100 ml গেছে, অথবা রুগীর লোক দেখছে কি রে এত কম যায়, রুগীর লোক নিজে দিচ্ছে। বুঝছো? হ্যাঁ, এত ঘন্টা এটা একটু স্যালাইন দিছে, কতক্ষণ লাগে ইত্যাদি। ও হয় বাড়াই দিবে, অথবা কি হবে? আন্ডার ডোজ হবে, ওভার ডোজ। আর যদি রানিং দিয়ে দেয় তাহলে কি হলো? ব্লিডিং শুরু হবে স্যার। 20,000 কিন্তু লোডিং হয়ে গেল। বিপদটা বুঝতে পারছো? আমার মনে আছে এটা তো, এটা যাক স্যার ইভিওটি তে এরকম কেস হয়েছিল স্যার। জি জি জি, একসাথে ওই 4টা ভায়াল মিশাই দিছে, কারণ সে মনে করছে এক ভায়ালের মধ্যে আছে 5,000। কথা বুঝতে পারছো? এক ভায়ালের মধ্যে মনে করছে 5,000 আছে, আসলে 1 ml কন্টেন্স 5,000। তাহলে 4 ভায়াল মিশালে কত হইল? 4 25 1 লাখ ইউনিট। সেই 1 লাখ ইউনিট কিন্তু আবার রানিং হয়ে চলে গেছে 500-এর মধ্যে। এবং অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট ইট ওয়াজ টোল্ড দ্যাট যে স্যালাইনও যাচ্ছে আর সারা বডিতে ইকাইমোসিস হেড টু টো, and patient is becoming unconscious gradually. So imagine what is the sequence. So be careful. কেন বললাম? যে কোনো নতুন ক্লিনিকে, যে কোনো নতুন জায়গাতে কিন্তু এই ওষুধটা যারা অভ্যস্ত না, বি কেয়ারফুল। আর যদি তুমি দিতেই চাও তাহলে একটা ওয়ে হচ্ছে এই যে কায়দাটা, এইটাতে মানে
অন্তত ওভারডোজ হওয়ার সম্ভাবনাটা, আন্ডারডোজ হতে পারে, ওভারডোজ হওয়ার সম্ভাবনাটা কম। আর সাবকিউটেনিয়াস রুটে দেওয়া যাবে প্রোফাইলেকটিক। সাবকিউটেনিয়াস রুটে দিলে তো আর এই বিপদ নাই, কিন্তু যখন থেরাপিউটিক যখন দেওয়া হবে তখন তো আইভি দেওয়া লাগে। সেই আইভি, এটাতে এই ড্রাগটা চিপ, কিন্তু অভ্যস্ত হতে হবে। এবং এই কায়দায় যদি তুমি দাও 20 মাইক্রোড্রপ পার মিনিট, তুমি যদি মাইক্রোবোরেটে না দাও তাহলে কিন্তু সিস্টার ওই 20 বড় ফোঁটা করে 500 ml নর্মাল স্যালাইন অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করতে হবে। ফলে এই ল্যাঙ্গুয়েজ পরিষ্কার হতে হবে, স্যালাইনের উপরে লিখতে হবে এটা যে হেপারিন এতটুকু দেওয়া হয়েছে 500 নর্মাল স্যালাইন, টাইম উল্লেখ করতে হবে কখন এটাকে দেওয়া হয়েছে, দেন এটাকে দিতে হবে। অর্থাৎ সবাইকেই কিন্তু এডুকেটেড হতে হবে রিগার্ডিং দা নার্স, ডক্টর, এবং সব জায়গায় লেখা জানি কমপ্লিট থাকে। এইখান থেকে বের হওয়ার জন্যই কিন্তু মানুষ advantages of unfractured tip, weak onset of action, half-life 90 minutes, antidote available. Disadvantage, hospitalization rate, frequent monitoring of APT, heparin-induced thrombocytopenia in the first week. এটার একটা ট্রিটমেন্টের জন্য এই যে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর দেওয়া যায়, এটা একটা অপশন, যেটা আমরা আগে বলছিলাম যে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর আছে যেটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়, রাইট। লো মলিকুলার হেপারিন, নো, এখানে একটা ভুল লেখা আছে, পটেনশিয়েট অ্যান্টিথ্রম্বিন 3 না, এটা কপি পেস্টে ভুল হয়েছে। নো, এটা একটা যে ফ্যাক্টর 10, যেটা এটা ইনহিবিটর, লো মলিকুলার হেপারিন। ডোজ 1 মিলিগ্রাম পার কেজি, সিনিয়াস 12 hours। তার মানে এই ডোজটা আছে দিস ইজ থেরাপিউটিক। ডিউরেশন 5 to 10 days, monitoring usually not needed, in CKT monitoring needed, half life 3 to 5 hours। তাহলে এইটার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে সাবকিউটেনিয়াস, সেই ওই আন্ডারডোজ, ওভারডোজ ইত্যাদি সম্ভব না, এবং এটাকে ওপিডি হিসাবে দেওয়া যায়, পেশেন্টকে অ্যাডমিশন দিতে হবে, এটা জরুরি না, রাইট। অ্যাডভান্টেজ, নো নিড অফ হসপিটাল অ্যাডমিশন, usually no need to monitoring of heparin level, 12 hourly dose. Disadvantage, costly, no antidote, delayed reversal of action. So already আমরা এটা ডিসকাস করছি যে লো মলিকুলার ওয়েট হেপারিনের অ্যাডভান্টেজ, and this is important, evaluation before heparin therapy. History of bleeding, পেশেন্টের কোনো ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, প্লেটলেট কাউন্টটা দেখা, পেশেন্টের বেসলাইন এপিটিটি এবং পিটি উইথ আইএনআর দেখা। ওরাল অ্যান্টিকোগুলেন্ট, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোগুলেন্ট অর নিউয়ার ওরাল অ্যান্টিকোগুলেন্ট, দুইটা টার্ম কিন্তু বইয়ে ব্যবহার করা আছে, ডিওএসি, কেউ বলে নোয়াক, কেউ বলে ডোয়াক। আর ভিটামিন কে অ্যান্টাগনিস্ট এটা হচ্ছে ইনডিরেক্ট অ্যান্টিকোগুলেন্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্টিকোগুলেন্ট। কেন, একটু পরে আমরা সেটা দেখছি। সো ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, এটা ফার্স্ট ডে ডোজ 10 মিলিগ্রাম, দেন 5 মিলিগ্রাম পার ডে, টার্গেট আইএনআর 2 to 3। হ্যাজার্ডস অফ ওয়ারফেরিন, আমাদের নেক্সট একটা ক্লাস থাকবে রিগার্ডিং অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিকোগুলেন্ট কমপ্লিকেশন হ্যাজার্ড, ওটা আমাদের আলাদা জানতে হবে। অ্যান্টিকোগুলেন্ট থেকে ব্লিডিং হলে আমরা কিভাবে সেটা ট্রিটমেন্ট করব, অ্যান্টিকোগুলেন্টের ফার্মাকোলজি, ওগুলো একটা আলাদা একটা লেকচার আছে। আমরা শুধু এখানে আজকের আমাদের অ্যাকুট ডিবিটির জন্য ঠিক যতটুকু ইনফরমেশন ড্রাগের, ওইটুকু ইনফরমেশন, ব্লিডিং, স্কিন নেক্রোসিস এন্ড প্রেগন্যান্সিতে টেরাটোজেনিক। সো ডোয়াক, যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোগুলেন্ট বা ওরাল ডাইরেক্ট ইনহিবিটর অফ ফ্যাক্টর 10। এই জন্য এটা হচ্ছে যে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে ডাইরেক্টলি, এই জন্য এটার নাম হচ্ছে ডাইরেক্ট ওরাল অ্যান্টিকোগুলেন্ট। আর নোয়াক বলে কেন, যেহেতু এটা নিউয়ার, আগে তো এটা ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এই জন্য বলে এটা নিউয়ার ওরাল অ্যান্টিকোগুলেন্ট। দুইটা টার্ম বই আছে। ওরাল ডাইরেক্ট যেটা, তার মধ্যে আছে রিভারক্সাবান, অ্যাপিক্সাবান, ইডোক্সাবান। এখন আমরা রিভারক্সাবানটা কিন্তু আমাদের মুখস্থ, কারণ এটা আগে আসছিল এবং এটা বিভিন্ন স্ট্রেন্থে 2.5 থেকে শুরু করে 20 পর্যন্ত বিভিন্ন স্ট্রেন্থে পাওয়া যায়। কিন্তু অন্যান্য যেগুলো আছে অ্যাপিক্সাবান, এটারও কিন্তু বাজারে প্রিপারেশন আছে, এটা মাথায় রাখতে হবে। and dose rivaroxaban 15 milligram 12 hourly for initial 3 weeks, then 20 milligram once daily for 3 to 6 months. এটা হচ্ছে rivaroxabaনের ইউজুয়াল ডোজ, and this is therapeutic dose. আর প্রোফাইলেকটিক ডোজ কিন্তু আগেই সাবা বলছে যে 10 মিলিগ্রাম, আমরা ওখানে লিখছি 10 মিলিগ্রাম once daily. ওরাল ডাইরেক্ট ফ্যাক্টর 2 ইনহিবিটর, এটা হচ্ছে ড্যাবিগ্যাট্রন। এই ড্রাগ যেটা আছে, যেমন আমরা উপরে বলছি যে রিভারক্সাবান, অ্যাপিক্সাবান, ইডোক্সাবান, এগুলো কোনো অ্যান্টিডোট নেই। ব্লিডিং শুরু হলে সাথে সাথে কোনো অ্যান্টিডোট দেওয়া যায় না, কিন্তু এটা মনে রাখতে হবে যে রিভারক্সাবান যদি আমি সাথে সাথে বন্ধ করি, যেহেতু হাফ লাইফ শর্ট, ব্লিডিং এর টেন্ডেন্সি আস্তে আস্তে কমে যায়। ড্যাবিগ্যাট্রনের এইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা
অ্যান্টিডোট আছে। এই জায়গাতে আমরা বেশি অলরেডি 10:30 বাজে, এখানে আমরা বেশি এই জায়গাতে শুধুমাত্র আমরা কি পয়েন্ট আছে এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট অফ অ্যাকুট ডিপ ভেন থ্রোম্বোসিস, এই জায়গাটা আমরা শুধু হাইলাইট করব। যে আমরা আগে বলছিলাম যে আইলিওফিউমারাল ডিভিটির চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে যদি পেশেন্ট 14 দিনের মধ্যে আসে তাহলে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস। তো ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস ছাড়া আরো কিছু থ্রোম্বোলাইসিস আছে, মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস, ফার্মাকোমেকানিক্যাল থ্রোম্বোলাইসিস, সিস্টেমিক থ্রোম্বোলাইসিস। তাহলে পরীক্ষার জন্য কিন্তু এই হেডিং মনে রাখা ছাড়া আর ডিপে ঢোকার কিন্তু দরকার নেই। কেন? আগে যেটুকু আমরা আলাপ করছি ওইটুকু কিন্তু পরীক্ষার জন্য যে অ্যাকুট ডিপ ভেন থ্রোম্বোসিস, পার্টিকুলারলি প্রোফাইলেক্সিস, মেডিকেল ট্রিটমেন্ট যা যা আছে জেনারেল মেজার আমরা বলে দিচ্ছি, ড্রাগ ট্রিটমেন্ট। অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আসলে এই কথাগুলো আসবে, এই হেডিংটা ক্যাথেটার ডিরেক্টেড, মেকানিক্যাল, ফার্মাকোমেকানিক্যাল, সিস্টেমিক থ্রোম্বোলাইসিস। আমার মনে হয় যে এইখানে আমরা এই ডিটেইলিং এর মধ্যে আমরা যাব না, শুধু হেডিংটা দিয়েছি যে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস এটা একটা অপশন আছে। সাধারণভাবে আমরা যেটা বলি যে যখন থ্রোম্বোএমবোলিজম আমরা ট্রিট করি, আর্টেরিয়াল থ্রোম্বোএমবোলিজম ট্রিট করলে আমরা প্রথমেই মনে রাখি যে ফগাটি এম্বোলেক্টমি করে থ্রম্বাসটাকে বের করে দাও। ডিপ ভেন থ্রোম্বোসিসের কিন্তু অনেক পেশেন্টই আমাদের কাছে সেই কথা বলে যে স্যার অপারেশন করে কিছু একটা করে দেওয়া যায় না, আপনারা বলছেন যে শিরার মধ্যে রক্তের চাকা তৈরি হয়েছে এটা বের করে দেন না। এটা কিন্তু প্রায় আবদার করে। থিওরিটিক্যালি ইট ইজ কারেক্ট, বাট প্র্যাকটিক্যালি আর্টারি থেকে থ্রম্বাস বের করার কনসেপ্ট আর ভেইন কিন্তু একটা না। আর্টারি থেকে থ্রম্বাস বের করার সময় থ্রম্বাস যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে কিন্তু এটা পেরিফেরিতে যাবে, কিন্তু ভেনের থ্রম্বাস বের করার সময় যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এটা সেন্টারের দিকে যাবে। সেটা কিন্তু অ্যানাদার লাইফ থ্রেটেনিং মানে কন্ডিশন, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এই ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস কিন্তু আমাদের আর্টারিতেও কিন্তু বলা হয় যে আর্টেরিয়াল থ্রোম্বোএমবোলিজমে একটা ট্রিটমেন্ট ফগাটি এম্বোলেক্টমি, একটা ট্রিটমেন্ট ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস। তাহলে এখানে কার্ডিওলজিস্টটা করে কিন্তু সিস্টেমিক, আমরা কিন্তু একটা কথা লিখছি সিস্টেমিক থ্রোম্বোলাইসিস। কার্ডিওলজিস্ট যেটা করে সেটা করে কিন্তু যে হার্ট অ্যাটাক হলে সিস্টেমিক থ্রোম্বোলাইসিস। তো ওরা সিস্টেমিক থ্রোম্বোলাইসিস করে, আমরা কি করতে পারি না? আমরাও করতে পারি, কিন্তু আমাদেরটা যে থ্রোম্বোলাইটিক ড্রাগ দেওয়া হবে এটা ওরকম ইফেক্টিভ হবে না লাইক করোনারি। কেন? করোনারি আর্টারি ছোট, থ্রম্বাস বার্ডেন কম। আমাদের পেরিফেরিতে ভেইনের মধ্যে যে থ্রম্বাস বার্ডেন, এই সিস্টেমিক থ্রোম্বোলাইটিক ড্রাগ দিয়ে এটাকে রিপ্যারালাইজ করা রিয়েলি ডিফিকাল্ট। যে জন্য এইটা খুব বেশি এটা আছে, থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যালি নট। তাহলে অন্য অপশনগুলোর মধ্যে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস, ইয়েস, মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস, এগুলো কিন্তু অনেক সেন্টারে কিন্তু এগুলো করা হয়। ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস এগুলো ইন্ডিকেশন, এবং আইলিওফিউমারাল ডিপ ভেন থ্রোম্বোসিস যদি এটা 14 দিনের মধ্যে আসে, পেশেন্টের যদি লাইফ এক্সপেক্টেন্সি মোর দ্যান 1 ইয়ার হয়, ইয়াং পেশেন্ট হয় এবং যাদের ব্লিডিং টেন্ডেন্সি লো, তাদের ক্ষেত্রে এই ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস করা হয়। হার্ডওয়াটার এর মধ্যে আমরা যাব না, এগুলো করতে ক্যাথ ল্যাবে করতে হয়, আল্ট্রাসাউন্ড মেশিন লাগে, এর থেকে বেশি ডিসকাশন আমরা এর মধ্যে। তবে আমরা বলবো যে আমরা কিছু কিছু কেসে করছি এবং ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিসে ক্যাথ ল্যাবে করা হয় এবং ওখানে থ্রোম্বোলাইটিক এজেন্ট টিপিএ ইউজ করা হয়। এই টিপিএ কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, এগুলো করার ফ্যাসিলিটি কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আমাদের দেশে আছে। মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস, এইখানে একটা কনসেপ্টে এই মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস যেভাবে এই ফোয়ারা আছে, যেভাবে এই শাওয়ারে পানি পড়ে, মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস এই একই কনসেপ্টে। এই কনসেপ্টটা হচ্ছে যে থ্রম্বাস তৈরি হয়ে আছে, ওই থ্রম্বাসটাকে ব্রেকডাউন করা হবে। সেই ব্রেকডাউনটা করা হয় এরকম হাইড্রোথেরাপি দিয়ে, এটাই হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস। এনজিওজেট মেশিনের মাধ্যমে এটা করা হয়, এই কনসেপ্টটাকে এখানে দেখানো হয়েছে। এই যে এই মেশিনের এই ক্যাথেটার, এই ক্যাথেটারের সাইড হোল থেকে হাই মানে ওয়াটার বের হয়, ওয়াটার বের হয়ে থ্রম্বাসটাকে এটাকে ইয়ে করে, ম্যাসারেশন করে, একই সাথে থ্রম্বাসটাকে সাক করে। তাহলে দেখা গেল যে আমরা যে অপারেশনের কথা বলছি ফগাটি এম্বোলেক্টমি, ওইটা না করেও লেস ইনভেসিভলি আমরা এইভাবে যদি করি তাহলে কুইকলি থ্রম্বাসটাকে আমরা ম্যাসারেশন করে আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি। দিস ইজ মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস। দিস ইজ ফার্মাকোমেকানিক্যাল। ফার্মাকোমেকানিক্যাল মানে হলো মেকানিক্যাল প্লাস থ্রোম্বোলাইটিক এজেন্ট, দুইটা ইউজ করে করা হয়।
দিস ইজ অ্যানাদার, যেটা আমরা বলছিলাম অ্যাকুট কমপ্লিকেশন পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম আরেকদিন আমরা আলাপ করব। এখানে শুধু হাইলাইটিং পয়েন্ট আছে যে পালমোনারি এম্বোলিজম হলে কি হয়, পালমোনারিতে আটকে যে চেস্ট পেন, হেমোপটাইসিস, ডিসনিয়া। ট্রিটমেন্ট অফ পালমোনারি এম্বোলিজম, এই ট্রিটমেন্ট আর অ্যাকুট ডিপ ভেন থ্রম্বোসিসের ট্রিটমেন্টের প্রোটোকল প্ল্যানিং অলমোস্ট একই ধরনের। আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব, সাথে সাথে এই থ্রম্বাসটাকে কিভাবে রিমুভ করা যায় অথবা লাইসিস করা যায় সেজন্য বিভিন্ন পদ্ধতি আছে, সিস্টেমিক, ক্যাথেটার ডিরেক্টেড, ফার্মাকোমেকানিক্যাল, ডিফারেন্ট ওয়েজ। অর্থাৎ ট্রিটমেন্ট প্রোটোকল ওইটা আর এটা একই, কিন্তু আমরা সবসময় টার্গেট করা উচিত কিভাবে থ্রম্বাসটাকে এটাকে বের করে আনা যায়। দিস ইজ আইবিসি ফিল্টার। আইবিসি ফিল্টার বলতে যে আইবিসি ফিল্টার কেন, পালমোনারি এম্বোলিজম প্রিভেন্ট করার জন্য আইবিসি ফিল্টারে। আইবিসি ফিল্টার কমন ইন্ডিকেশন, একটা পেশেন্টের যদি কন্ট্রাইন্ডিকেশন অ্যান্টিকোগুলেশন থাকে এবং তার প্রক্সিমাল ডিভিটি থাকে, ইন্ডিকেটেড ফর আইবিসি ফিল্টার। রিকারেন্ট ডিপ ভেন থ্রম্বোসিস, massive pulmonary embolism with residual deep vein thrombosis. IVC filter obviously there is indication, এবং কেন এই পালমোনারি এম্বোলিজমকে প্রিভেন্ট করার জন্য ইটস এ ডিভাইস। দিস ইজ রিলেটিভ ইন্ডিকেশনস। এখানে কিন্তু অনেকগুলা এই ফিল্টারের ছবি, আমি একটা ফিল্টার ধরছি, এটা কি দেখা যায় নাকি? এটা দেখো তো সাবা, দেখা যায় এটা না? এখন আর দেখা যাবে না। জি স্যার, দেখা যাবে স্যার, দেখা যাচ্ছে ছোট ইয়ার মতো আর কি স্যার। রাইট, প্রথম এটা আমব্রেলা, লাইক এটা কিন্তু একটা মেটালিক আমব্রেলা কিন্তু, তাই না? এই আমব্রেলার মধ্যে, এর মধ্যে কি হলো, ফিল্টার আছে। এই ফিল্টারের জিনিসটাকে কিন্তু ওই থ্রম্বাস গুলো, অর্থাৎ ছোট ছোট থ্রম্বাস গুলো পার হয়ে যেতে পারবে, বড় থ্রম্বাস গুলো এখানে আটকে যাবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল। এটা মেকানিক্যাল একটা, এখানে ছবি যা দেখা যাচ্ছে এটাই কিন্তু এই ফিল্টার। এই ভদ্রলোকের ছবি, এটা যখন তোমরা কি পড়ছো, এই ভদ্রলোকের নাম শুনছো? মবিনুদ্দিন আমব্রেলা। মবিনুদ্দিন আমব্রেলাটা কিন্তু এটা ওই যে ফিল্টার গুলোর মধ্যে একটা আছে মবিনুদ্দিন আমব্রেলা। এই যে ভদ্রলোক মবিনুদ্দিন, উনি এই যে ইন্ডিয়াতে বর্ন, উনি কিন্তু ভাস্কুলার সার্জারিতে ওনার এখানে কিন্তু এই ফিল্ড অফ ওনার ওয়ার্ক, উনি এটা আবিষ্কার করছিলেন, যেখান থেকে নাম হচ্ছে মবিনুদ্দিন আমব্রেলা। সো এটা নিয়ে আমরা ডিটেলস যাব না। এই আইবিসি ফিল্টার বিভিন্ন অ্যাপ্রোচে বসানো যায়, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, এটা কিভাবে পাংচার করে যাওয়া হয় সেই ছবিগুলা এখানে আমাদের ডিটেইলিং এর বিষয় না। আমরা এখানে আমরা ছবিতে একটা ফিল্টার দেখতে পাচ্ছি, যে আইবিসি ফিল্টার রেনাল ভেনের নিচে দেখা যাচ্ছে ফিল্টার বসানো আছে। সেম পিকচার্স, এটা শুধু ছবি দেখানোর জন্য, এর থেকে বেশি কিছু না। এটা একটা লাইভ কেস যেখানে আইবিসি বসানো হয়েছে। সাবা, এইবার করা যাবে না ফরওয়ার্ড এম্বোলেক্টমি? সাবা দেখো তো ছবিটা কি বোঝা যায়? ছবিটা স্যার। এখন বলো যে আমরা পগাটি ক্যাথেটার কোন দিক থেকে ঢুকাইছি আবার কোন দিক থেকে বের করছি। নরমালি আমরা আর্টেরিয়াল থ্রম্বাস যদি বের করি, সে ফর কমন ফিউনাল আর্টারি ওপেন করলাম, পগাটি ক্যাথেটারটা পায়ে পস্টিটিভেলের দিকে, পপরিটেলের দিকে দিয়ে টান দিয়ে আমরা বের করলাম। এখানে খেয়াল করে দেখো যে ডিভিটি হয়েছে, থ্রম্বাস কিন্তু কোথায় কোন জায়গাতে বের করছে ছবি। এখানে কিন্তু আবার পস্টিটিভেল ভেনে কিন্তু আবার একটা ভেনোটমি করা আছে, দেখা যাচ্ছে 1 নম্বর, এবং থ্রম্বাস কিন্তু কমন ফিউনাল ভেইন দিয়ে কিন্তু বের করা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ফিগার। তার মানে কিন্তু অনেকটা ইসের মতো। এখন তুমি তো এটা বলতে পারো আর্টের মতো স্যার, আর্টের মতো। তাহলে এই ফগাটি ক্যাথেটারতে যে গেল, ভালভটাকে ঠেকাই দিল না কেন? এটা প্রশ্ন না? স্যার ওটা তো ভালভের ডিরেকশনেই গেল স্যার। না, ভালভের ডিরেকশন যায় না কিন্তু, এটা কিন্তু কমন ফিউনাল ভেইন দিয়েই। কারণ তুমি যদি ফগাটি ক্যাথেটার ঢুকাতে চাও, তুমি কি উল্টা দিক থেকে পস্টিটিভাল ভেইন ওপেন করে কি ঢুকাইতে পারবা? পারবা না। ফগাটি ক্যাথেটারের কথা চিন্তা করো, তাকে ঢুকাতে হলে কিন্তু যেদিকে বেলুন প্লান্ট এজ ওই দিকেই তো ঢুকাইতে, ঠিক না? পস্টিটিভাল ভেইন ওপেন করা হয়েছে কেন, এটা অন্য ব্যাখ্যা আছে, এটা পরে বুঝছি। একটু পরে সেকেন্ড ছবি থেকে এটা বোঝা যাবে কেন এটা। দেখো থ্রম্বাস বার্ডিং কিন্তু কমন ফিউরাল ভেইন দিয়ে, এখানে একটা সিরিজ ফর্ম খেয়াল করছো, এটা দিয়ে হেপারিন ফ্লাশ দেওয়ার জন্য, খেয়াল করছো? পরে এটা রিপেয়ার করে বন্ধ করে দেওয়া হবে। এটার কাজ হচ্ছে বেশি বেশি করে হেপারিন ফ্লাশ দেওয়ার জন্য এই পস্টিটিভাল ভেইনটা ওপেন করা হয়েছে। ডিউরিং দ্য প্রসিডিওর এই যে মধ্যখানে সেগমেন্টকে ভালো করে হেপারিন ফ্লাশ দেওয়ার জন্য এটাকে ওপেন করা হয়েছে। ওকে,
থ্রম্বাস বের করা হচ্ছে কিন্তু কমন ফিউরাল ভেইন। তাহলে ফগাটি ক্যাথেটারটা গেল কিভাবে? ভালভ নরমাল মানুষের তুমি কমন ফিউরাল ভেইন দিয়ে ফগাটি ক্যাথেটার ঢুকেলে নিচে নিতে পারবা না। কেন? ভালভের কারণে যাবে না। বাট ডিবিটি যখন হয় তখন কিন্তু ভালভগুলো অ্যাপার্ট হয়ে সেন্ট্রাল লুমেন থেকে পাশে ওয়ালের সাথে ওইদিকে চলে গেছে। এটা বুঝছো কিনা? তখন ডিবিটি যখন হলো, ডিবিটি থ্রম্বাস গুলো আস্তে আস্তে প্রোপাগেট করে যখন উপরের দিকে যাচ্ছে, তখন ভালভ লিফলেটটা এটা ভেন ওয়ালের সঙ্গে অ্যাপোজিশন হয়ে গেছে। ফলে সেন্টার অফ দা ভেন সেখানে কিন্তু ওই জায়গা দিয়েই কিন্তু ক্যাথেটারটা আস্তে আস্তে করে নিচেই কিন্তু ঢোকানো যাবে। এটাই লাইক, এটাই এক্সপ্লেনেশন। আচ্ছা দেখো তো আইলিওফিউরাল ভেনে যে থ্রম্বাস আছে এটা বের করার সময় কি করা হয়েছে? ছবি থেকে কিছু বোঝা যায়? দেখো তো আইলিয়াক ভেনের মধ্যে কি ধরা হয়েছে, খেয়াল করছো? আইলিয়াক ভেনের মধ্যে কিছু দেখা যায়? আগে স্যার বেলুন দিয়া এক সাইড দিয়া বেলুনটা দিয়ে আটকে রাখা বেলুন দিয়ে ধরা হয়েছে। কেন? কেন? নালে থ্রম্বাস ডিসলজ হয়ে চলে যায়। অথবা তুমি এখানে আইভিসি ফিল্টার দেখো, দুইটার একটা। তাহলে সার্জারি কত কাম্বারসাম এই কনসেপ্ট একটু চিন্তা করে দেখো, কত জায়গাতে গার্ড দেওয়া লাগছে। তাহলে কি ওই ক্যাথেটার ডিরেক্টেড বা ওইসব জায়গাতে কি ফিল্টার দেওয়া লাগে না? ওখানেও ফিল্টার অনেক অথরিটি বলছে দেওয়া লাগে। যারা প্রথম দিকে প্র্যাকটিস করে তারা অনেকেই আইভিসি ফিল্টার ইউজ করে, অনেকে আবার করে না। কিন্তু এখানে ওয়ান অফ দা অপশনস আমরা দেখেন। এর পরের ছবিটা কিন্তু একটা আমরা বললাম যে এখানে ফিল্টার করা হয়, মানে কি বলে সিরিজ পাম্প দিয়ে পোস্টেরিয়াল ভেনে হেপারিন ফ্লাশ দেওয়া হয়। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কি করা হয়েছে, এই যে কমন ফিউরাল ভেন ওপেন করা হয়েছিল এটা কিন্তু লং সেভেনাস ভেন। এই লং সেভেনাস ভেন একটা আর্টারির সঙ্গে কিন্তু অ্যানাস্টোমোসিস করা হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? এটা কিন্তু এখানে একটা ফিস্টুলা অপারেশন করা হয়েছে, আর্টারিওজেনিক ফিস্টুলা করা হয়েছে। এখানে একটা আর্টারিওজেনিক ফিস্টুলা করা হয়েছে। এটা কিন্তু সুপারফিশিয়াল ফিউরাল আর্টারি। কেন করা হয়েছে? কারণ হলো এই অপারেশন করে বের হয়ে আসতে আসতে আবার তোমার ভেনের মধ্যে থ্রম্বাস তৈরি হয়ে যাবে। সেটাকে প্রিভেন্ট করার জন্য এই লং সেভেনাস ভেন লাগানো হয়েছে কার সঙ্গে? ফিমোরাল আর্টারি একটা ব্রাঞ্চের সঙ্গে। তাহলে এখানে হাই ফ্লো যাবে, আইলিয়াক ভেনের মধ্যে থ্রম্বাস হবে না। কয়েকদিন রাখার পর এটা আবার বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করছে সাবা? ছবিটা দেখে কিছু বুঝছো? জি স্যার, একটা স্লিং তৈরি করে রাখছে বাইরে থেকে স্যার। হ্যাঁ, এখানে একটা প্রোলিন গিট্টু তুলে রাখছে এখানে লিগেচা, ঠিক আছে? এটা চামড়ার বাইরে দিয়ে রাখছে। 3-4-5 দিন পরে এই স্কিনের বাইরে দিয়ে লিগেচারটাকে টাইট করে দিবে। তাহলে কত জায়গাতে তুমি খেয়াল করছো? এবং আলটিমেটলি এটার আউটকামটা উইক। যেজন্য এটা আছে সার্জিক্যাল একটা প্রসিডিওর এসে অনেকে বলতে পারে তাই তো এত ডিবিটি পাই, তাহলে আমরা সার্জারি করে ফগাটি কম খরচে ইত্যাদি, এইগুলো হচ্ছে তার কাম্বারসন, যে কারণের জন্য এগুলো করা হয় না। আমরা শেষের দিকে চলে আসছি, 10টা বাজতে গেছে। ডিপ ভেন থ্রম্বোসিসের বিপরীত শব্দ হচ্ছে সারফেস ভেন থ্রম্বোসিস, তাই না? এসবিটি। এটা আবার এক একজন এসবিটি সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, নানা ধরনের হতে পারে, কিন্তু আমরা এটা বলছি এসবিটি, সারফেস ভেন থ্রম্বোসিস। তাহলে সারফেস ভেন থ্রম্বোসিস স্পন্টেনিয়াসলি ভ্যারিকোজ ভেনের মধ্যে এসবিটি হতে পারে না? হতে পারে, সেটা নাম হবে এসবিটি। আর কিছু কন্ডিশনে বিশেষ করে আইভি ক্যানুলার কমপ্লিকেশনে হয় আমরা এসবিটি পাই, যেটাকে আমরা বলি ফ্লেবাইটিস, কখনো বলি ফ্লেবোথ্রম্বোসিস, কখনো বলি থ্রম্বোফ্লেবাইটিস। এটা আর একটা সিকুয়েল হিসাবে এই জিনিসটা, এবং মোস্টলি আইভি ক্যানুলা থেকে এটা হয়। So prevention is better than treatment. DBT invites morbidity and mortality. Quality of life hampers. Treatment is costly, sometimes disappointing. But most risk factors of DBT are to some extent preventable. আচ্ছা, এইখানে যে জিনিসগুলো আছে এটাতে কিন্তু মোবাইলে কারো যদি কেউ ক্যামেরা শট নিতে পারো অথবা স্ক্রিনশট, জাস্ট এটাকে একদম যেগুলো আমাদের কি পয়েন্ট গুলো সেগুলোকে আমরা স্লাইড হিসেবে এখানে নিয়ে আসছি। এটা আলোচনা করব না, শুধু শট নেওয়ার জন্য কেউ নিতে চাইলে এগুলো পর পর আমি মানে দেখাচ্ছি। এটা আমরা সবই এগুলো ডিসকাশন হয়েছে। রিস্ক ফ্যাক্টর গুলো আমরা সব আবার একদম ক্রোনোলজিক্যালি এখানে আনছি। ডিপ ভেন থ্রম্বোসিস এই যা আগে যা ডিসকাস করছি তার কি পয়েন্ট গুলো স্লাইড যেগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসছি। বিশেষ করে ছবি যেগুলো বোঝানোর জন্য ওগুলোকে আমরা মাইনাস করছি। এইটা another slide having gangrene diagnosis complication.
This is investigation. This is management protocol. This is anticoagulation. Advantages. Evaluation and anticoagulation. DOAC. বাস আমরা মনে হয় শেয়ার স্ক্রিন থেকে বের হয়েছি, রাইট? আমাদের সময় শেষের দিকে চলে গেছে। এবার আনোয়ার সবাইকে একটু করে দাও, সবাইকে অডিও অন করে দাও। কোনো কথা থাকলে যেন কথা বলতে পারে, রাইট? কারো কোনো কোয়েরি থাকলে অডিও অন করে কথা বলতে পারে। মাসরুর আসছো, ভালো আছো মাসরুর? হ্যাঁ, মইনুল শোনা গেছে তো? সবার অডিও অন করা আছে তো? আচ্ছা, ইবিডিতে বইয়ে অনেক বড় আছে, রাদারফোর্ড দিক অনেক বেশি আছে। আমরা পরীক্ষা পাস এবং প্র্যাকটিক্যালের জন্য চেষ্টা করছি। কোথাও কোনো মিস্টেক থাকলে সেটা থাকতেই পারে, দু একটা জায়গাতে ধরতে পারছি, সেগুলোতে বলছি। আর যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। স্যার, হ্যাঁ স্যার, ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস প্রক্সিমাল ডিভিটিতে 14 দিনের মাঝে যদি আসে তাহলে করতেছি, হ্যাঁ, এবং ওইটাই ইন্ডিকেশন। বাট 14 দিনের পরে যদি নিয়ে আসে তখন প্রক্সিমাল ডিভিটি ট্রিটমেন্ট কি হবে? ইয়েস, ওটার জন্য আলাদা কিন্তু একটা লেকচার আছে, যেটাকে আমরা বলছি ক্রনিক ডিপ ভেন থ্রম্বোসিস। ঠিক আছে? ক্রনিক স্যার। ডিপ ভেন থ্রম্বোসিস হলে ওটাকে রিকানালাইসিস করার জন্য সেখানে যেটা আছে স্টেন্টিং এর অপশন আছে, সেখানে বাইপাসের অপশন আছে। জি বলে স্যার। এটা আসবে নেক্সট ডিসকাশনে। অ্যাকুট কেন থ্রম্বোস যখন সফট থাকে তখন তুমি এটাকে লাইসিস করতে পারবে। জি যখন স্যার। থ্রম্বোসটা হার্ড হয়ে যাবে, পারবে না, তখন এটাকে কিন্তু স্টেন্টের মাধ্যমে এটাকে রিকানালাইজ করতে হবে। ফলে এটা কিন্তু একটা বিশাল চ্যাপ্টার ভাস্কুলার সার্জারিতে। দেখো, আমি প্রথমে সেই ভ্যারিকোজ ভেন আমি বলছি, বিশাল বিগ চ্যাপ্টার ডিপ ভেন থ্রম্বোসিস। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা চ্যাপ্টার বিগ হলো না। কিন্তু যদি তুমি মনে করো যে না, একটা পেশেন্টের অ্যাকুট ডিপ ভেন থ্রম্বোসিস আছে, ওকে আমি এই ক্রনিক ডিপ ভেন থ্রম্বোসিস হতে দিব না, আইলিওফিউমারাল ডিভিটি আছে, তাহলে কিন্তু তোমাকে হয় থ্রম্বোলাইসিস করতে হবে, আর না হলে তাকে স্টেন্টিং করে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে তাকে দিতে হবে। আর কোনো কোয়েরি? সবসময় মনে রাখতে হবে যে ডিভিটির আউটকামটা এটা খুব ভালো না। প্রিভেনশনের যতগুলো ওয়ে, আমরা যেসব অপারেশন করি, পেশেন্টকে কাউন্সেলিং করে ইত্যাদি, সবসময় জানি আর্লি মোবিলিটি, এই কথা জানি আমরা মাথায় রাখি। আর যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে, হ্যাঁ বলো। স্যার, ওই যে আমরা যে আমব্রেলা স্টেন্ট ইউজ করব, এটা কি বেন্ড না করে ফেললে কি সমস্যা? ওটা কি তার মানে আইবিসি ফিল্টার দুই ধরনের আছে, একটা টেম্পোরারি আর একটা আছে পার্মানেন্ট। ঠিক আছে? এখন টেম্পোরারি কেন? কোন একটা পারপাসের জন্য আমি ব্যবহার করলাম, পরে আমার পারপাস শেষ, আমি এটাকে বের করে দেব। আর হচ্ছে পার্মানেন্ট, আমি জানি যে কারণটা আমার পক্ষে সম্ভব না, পেশেন্ট একটা মেডিকেল কন্ট্রাইন্ডিকেশন আছে যে তার এটা কখনোই তাকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারবো না, একটা ফ্যাক্টর আছে, তখন তাকে আমরা এখন যে বের করে ফেললে পরে, না ফেললে পরে কি হইতে পারে, এটা ফিল্টার একটা সাক্ষী, এটা কিন্তু একটা নিজে একটা ফরেন বডি। ফলে এই ফরেন বডির মধ্যেও কিন্তু এখানে থ্রম্বাস তৈরি হতে পারে, ওই কিন্তু এখানে অবস্ট্রাকশন তৈরি হতে পারে। যে কারণের জন্য এখন যে কনসেপ্টটা দাঁড়িয়েছে, কেউ কেউ বলে যে অতীতে অনেক ওভার ইউজ অফ আইবিসি ফিল্টার হয়েছে, ডিভিটি হওয়ার সাথে সাথে আইবিসি ফিল্টার লাগানো হয়েছে। সব পেশেন্টের জন্যই কিন্তু আইবিসি ফিল্টার কেন? আইবিসি ফিল্টার একবার লাগানো হলে এটা খোলার জন্য না অপারেটরের মাথায় থাকে, না পেশেন্টের মাথায় থাকে। কিন্তু পরবর্তীতে এটা তো একটা ফরেন বডি, পরবর্তীতে দেখা যায় যে ফিল্টারের চারদিকে আবার থ্রম্বাস, তখন দেখা গেল এখন আইবিসি তে একটা অবস্ট্রাকশন, কিন্তু আমি যেটা দিয়েছিলাম ট্রিটমেন্ট পারপাজে, এ নিজেই কিন্তু এখন একটা হ্যাজার্ড হিসেবে কিন্তু চলে আসে। সেই জন্য 3 থেকে 6 মাস পরে সাধারণত বলা হয় যে এটাকে রিমুভ করে দিই। এবং এখন যে পাওয়া যায় আইবিসি ফিল্টার গুলো, এগুলো রিমুভেবল, যেগুলো আমরা রিমুভ করতে পারি, সে অপশনগুলো আছে।
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ। কোন রোগী যদি যার আনফ্র্যাকশনেটেড হেপারিন পাচ্ছে স্যার, আমার হ্যাঁ। কাছে আসলো, এই রোগী যদি আমি মনে হলো যে আনফ্র্যাকশনেটেড দিব না, সেক্ষেত্রে যদি রিভারক্সাবিন চালু করতে পারবো? হ্যাঁ, এখন মনে করো আগে এক সময় দেখো আমরা ডিপ ভেন থ্রোম্বোসিস চিকিৎসাটা কি কঠিন ছিল, কি 3 থেকে 5 দিন একটা হেপারিন তাকে দিতে হবে। তো 3 থেকে 5 দিন হেপারিন কেন দিতাম আমরা? তখন অরফিন ইউজ করতাম। অরফিনের অ্যাকশন আসতে কিন্তু 3 থেকে 5 দিন লাগে, ঠিক কিনা? তাহলে হেপারিন আমরা যেটাই শুরু করি আনফ্র্যাকশনেটেড বা লো মলিকুলার ওয়েট, এর মধ্যে আমরা ওয়ারফেরিন শুরু করে তারপর প্রত্যেক দিন পিটিভি টাইলার মেজার করতে থাকি। তারপরে যখন দেখি যে 2 থেকে 3 আসছে দেন অমিট পারি। এখন স্যার তোমার হ্যাঁ শেষ করি কোশ্চেনটা। এখন তোমার কাছে একটা পেশেন্ট আসছে লো মলিকুলার অথবা আনফ্র্যাকশনেট হেপারিন সে পাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি যে না আমি এখান থেকে বেরোয় যেতে, আমি সোজা রাস্তাতেই। এখন যে ডোয়াক বা নোয়াক যেটা আমি বললাম, এটার 5 দিন 7 দিন লাগে না তো অ্যাকশন আসছে, কুইক অ্যাকশন। ইভেন অনেকে এমন বলছে আমরা যে এদের ফার্স্ট ডোজ যদি আমি ডোয়াক বা নক দিয়ে শুরু করি, আমি ওর হেপারিন দিবই না, লো মলিকুলার বা এই যে আনফ্র্যাকশনেট দিবই না, আমি ডোয়াক বা নক দিয়ে শুরু করি। কেন? কুইক কনসেপ্ট হবে, আমি এটা তাড়াতাড়ি চলে আসবে আমার এই টেনশন। কেউ বলছেন না একটা ডোজ অন্তত মানে হেপারিন সেটা লো মলিকুলার হোক আনফ্র্যাকশনেটেড হোক, কেউ বলছে একটা ডোজ দেওয়া আছে এইটা। ফলে সাবাজিরা বলছো এটা পাঁচটা আনফ্র্যাকশনেট হেপারিন, আমি সাথে সাথেই তাকে একে ডোয়াক বা নোয়াকের মধ্যে নিয়ে। কিন্তু তুমি যদি এই ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ওয়ারফেরিনে নাও, তাহলে কিন্তু তোমাকে টাইটার করে তারপর আগায়, এরপরে তোমাকে হেপারিনটাকে বন্ধ করতে। হ্যাঁ মইনুল কি বলতেছে? স্যার থ্যাংক ইউ স্যার। ডিভিটির সঙ্গে কি স্যার লোয়ার লিম্ব ইসকেমিয়া কো এক্সিস্ট করতে পারে, এবং সেক্ষেত্রে আমি কি শুধুমাত্র রিভারক্সাবেন দিয়ে কি আমার ট্রিটমেন্টটা কন্টিনিউ করব, নাকি সঙ্গে আবার রিকোস্প্রিন এড করতে হবে? আচ্ছা বুঝতে পারবেন, একই পেশেন্টের ডিভিটি আর আর্টেরিয়াল প্যাথোলজি দুটাই হতে পারে, সেটার প্যাথোলজি হচ্ছে আমরা যে বলছি আনপ্রভোকড, মানে থ্রোম্বোফিলিয়া, যে আমরা যে গুলো বলছি যে প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3, অ্যান্টিফসফোলিপিড, এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু তার ভেনা থ্রোম্বোসিস হতে পারে, আর্টারিতে থ্রোম্বোসিস, রাইট? তাহলে দুই জায়গার এই কারণে যদি থ্রোম্বোসিস হয় তাহলে সিঙ্গেল অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু সাফিসিয়েন্ট হয়। কেন? কজ ইজ এটা অ্যান্টিকোয়াগুলেন্ট। কিন্তু তুমি যেটা বলছো যে আর্টারিতে থ্রোম্বাস হয়েছে, একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক আছে, এই আন্ডারলাইং কজ যদি প্লাক হয় সেখান থেকে যদি থ্রোম্বাস হয় তাহলে তাকে অ্যান্টিপ্লেটলেট অ্যাক্ট। কিন্তু আন্ডারলাইং কজ যদি আমাদের এই মানে অ্যান্টিকোয়াগুলেন্ট রিলেটেড ডেফিসিয়েন্সি হয় তাহলে সিঙ্গেল অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ এনাফ। স্যার মইনুলের কথার সাথে আমি একটু অ্যাড করে, স্যার কোন রোগী যদি স্যার ইসকেমিক হার্ট ডিজিজ ক্লোপিডাগ্লাসপ্রিন পাচ্ছিল, সেই রোগী আমার সাথে এখন রিভারক্সাবিন শুরু করতে হবে, দেখেন আমি কি করব? এইটা কিন্তু আমাদের আরেকটা লেকচার আছে, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট উইথ অ্যাসোসিয়েটেড, অ্যান্টিকোয়াগুলেন্ট উইথ প্রেগন্যান্সি, অ্যান্টিকোয়াগুলেন্ট উইথ লিভার ফেলিওর, উইথ কিডনি ফেলিওর, উইথ ইসকেমিক। আমার মনে হয় যে আমরা ওইটার জন্য রেখে দিই একসাথে, তাহলে একটু ওকে স্যার, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখন বলতেছে যে আমাদের দেশে রিসেন্টলি একটা লঞ্চ করছে স্যার, নোয়াক বলা যাচ্ছে এটাকে, ডেক্সিট্রাবান। এটা নাকি রিভারক্সাবানের চেয়েও ভালো, এবং আমি দেখলাম লিটারেচার, ইট ইজ ইউএস এফডিএ অ্যাপ্রুভ করা ড্রাগ। এটা সম্পর্কে একটু না না, এটা বলা হচ্ছে এটা এসপানিয়ার্স। জি স্যার, এটা বলা আছে এবং এটা লিটারেচার আছে, তারা বলছে যে যে এটা এফিকাসি বেটার দেন আদার, তারা বলছে লিটারেচারে আছে। লিটারেচার যেহেতু এটা নোয়াকের মধ্যে, তো এটা আসবে, এগুলো যখন আসছে সবগুলোই আসবে। এবং আমরা যেহেতু আমাদের দেশে আসছে, আমাদের ইউটিলাইজেশনটা বাড়াতে জানি, সব ধরনের ইউজ গুলো আমরা করতে পারি, আমরা এফিকাসি কস্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোশ্চেনটা তো ওইখানে কস্টের ব্যাপারটা, ওইটা কিন্তু কস্টের একটা ইস্যু হবে। সব পেশেন্ট কিন্তু ওইটাকে অ্যাফোর্ড করতে পারছে না, ফলে ওইটা আমাদেরকে আবার ইউটিলাইজেশন বাড়লে আসলে কষ্ট হয়ে যায়, সেটা আমাদের মাথায় এই ওটা ঠিকই বলছি। অনেকগুলো আছে এবং যতগুলো নিউয়ার ড্রাগ আছে, মোস্ট অফ দ্য ড্রাগ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, কিন্তু আমরা শুধু রিভারক্সাবানটা ব্যবহার করি। কেন? এটা প্রথমে আসছিল, এটা আমাদের মাথায় এসেছে, কিন্তু অন্যগুলো আমাদের যেহেতু সেগুলো ইফেক্টিভ, সেগুলো আমাদের ব্যবহার করতে হয়। রাইট টাইম, কিন্তু টাইম 10টা 10 বেজে গেছে, আমরা কি শেষ করতে পারি?
জি স্যার আমার ইনশাআল্লাহ। মনে হয় যে টাইম আমরা না বাড়াই। থ্যাংক তো ইউ ঠিক স্যার। আছে, তাহলে নেক্সট জন্য আমার মনে হয় যে আজকে এখানে শেষ করতে পারি। খোদা হাফেজ।